আসসালামু আলাইকুম প্রিয় বাসী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল অনলাইন ক্লাসরুম থেকে এক্সিস এর পক্ষ থেকে সকলকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আমি আরজিনা তামিম আজকে আপনাদের সাথে আছি। এক্সিস মেডিকেল স্কুল কর্নার শুরু থেকে চেষ্টা করে যাচ্ছে আমাদের এমবিবিএস লেভেলের পড়াশোনাকে সহজভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য। তারই পথ ধরে আসন্ন ফাইনাল কোর্স উপলক্ষে এখন আমাদের চলছে সার্জারি রিটেন কোশ্চেন সলভ। তারই সূত্রপাত ধরে আজকে আমাদের সাথে আছেন ডক্টর আহমেদ সামিয়াল হাসান স্যার। স্যার কর্মরত আছেন কুমিটোলা জেনারেল হসপিটালে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি আরজিনা, ধন্যবাদ। নাইস ইন্ট্রোডাকশন। তো আমরা আসলে রাত অনেক হয়ে গিয়েছে, আমরা তাহলে শুরু করি। জি স্যার, আমরা শুরু করে দিই। ফাইনাল আমরা ছিলাম আসলে ফাইনাল এমবিবিএস সার্জারি পেপার 1 এর রিটেন কোশ্চেন গুলো ডিসকাশনে ছিলাম। তো আমাদের এলিমেন্টারি সিস্টেম, আপার জিআই, লোয়ার জিআই ট্র্যাক হয়েছে, হেপাটোবিলিয়ারি সিস্টেমও আজকে আশা করি শেষ হয়ে যাবে। তাহলে দুটো বড় সিস্টেম, আমাদের তিনটা বড় সিস্টেম, আমি যেটাকে বলি আপার জিআই একটা সিস্টেম, লোয়ার জিআই একটা সিস্টেম, আর পিলিয়ারি প্যানক্রিয়াস একটা সিস্টেম। এই তিনটা সিস্টেম যদি তোমরা ভালো মতো বুঝো এবং লেখো, এটা একটা মেজর সিস্টেম। এই তিনটা থেকে আসলে যে প্রবলেম, প্রায় তোমরা 3 থেকে 4টা কোশ্চেন পাবা, ক্লিনিক্যাল সিনারিও বেস প্রবলেম। তো আমরা আসলে সিনারিও গুলিতে যারা আগের ক্লাস করেছো তারা এটা অবগত আছো যে আমাদের সিনারিও, কয়েকটা সিনারিও নিয়ে আলাপ হয়ে গিয়েছে, যেমন অবস্ট্রাকটিভ জন্ডিসের সিনারিও গুলি নিয়ে আলাপ হয়ে গিয়েছে। তারপর যেই সিনারিওর মধ্যে ছিল তোমার কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেরিয়াম্পুলারি কার্সিনোমা, কোলিডোকোলিথিয়াসিস। এরপরে গতকাল আমরা আপার অ্যাবডোমিনাল পেইন এই সিনারিও নিয়ে আলাপ করেছি, যেটার ভিতরে আমাদের একিউট প্যানক্রিয়াটাইটিস, একিউট কোলিস্টাইটিস এবং একিউট এক্সারবেশন অফ দ্য ডিউডেনাল আলসার, এই তিনটা টপিকস আজকে আমরা লাস্ট একটা সিনারিওতে থাকবো। সেটা হচ্ছে বেসিক্যালি কয়েকটা বিক্ষিপ্ত সিনারিও গুলি নিয়ে একটা আমরা ডিসকাশনে যাব। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা সিনারিও হচ্ছে স্প্লেনিক ইনজুরি। হ্যাঁ, এটা নিয়ে অনেক কোশ্চেন হয়েছে। তো আমরা যদি দেখি যে একটা স্প্লেনিক ইনজুরি সিনারিও গুলি কি, এখান থেকে প্রচুর কোশ্চেন এসেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। ঠিক আছে, তো আমরা এখন স্প্লেনিক ইনজুরির সিনারিওতে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা স্প্লেনিক ইনজুরি সিনারিও দিয়ে কোশ্চেন আসে, এবং এটা সব ইউনিভার্সিটি একাধিকবার এসেছে। তো এটা খুব ভালোভাবে তোমরা পড়বা। এখন দেখো, প্রথম যে সিনারিওটা দেখো, এ ইয়াং বয় এডমিটেড উইথ লেফট আপার অ্যাবডোমিনাল পেইন এন্ড শক ফলোইং আরটিএ। একটা স্প্লিনের ইনজুরি বা স্প্লেনিক ট্রমার সিনারিও যেখানে থাকবে, সেখানে কিন্তু এই লেফট শব্দটা থাকবে। এটা সবসময় মনে রাখবা, এই লেফট শব্দটা থাকবে, হয় লেফট আপার অ্যাবডোমেন অথবা লেফট লোয়ার চেস্ট। কারণ তোমরা জানো যে স্প্লিনটা কন্ড্রিয়াক রিজিয়নে, তার মানে স্প্লিন যদি ইনজুরি হতে হয় তাহলে তোমাকে লেফট আপার আপার অ্যাবডোমেন অথবা লেফট লোয়ার চেস্টে ইনজুরি থাকতে হবে। তাহলে দেখো এই পেশেন্টের সিনারিওটা দেখো, যে একটা ইয়াং বয় এডমিট উইথ লেফট আপার অ্যাবডোমেন, কিন্তু রাইট আপার অ্যাবডোমেন বা রাইট লোয়ার অ্যাবডোমেন বা লেফট লোয়ার অ্যাবডোমেন এরকম কথা বলা নাই, বা লেফট লোয়েনও বলা নাই। and shock following RTA. What are the probable diagnosis? এখন দেখো, what are the probable diagnosis যেহেতু বলেছে, এখন তোমার এখানে অনেকগুলি আসবে, কিন্তু তোমাকে প্রথমেই বলতে হবে স্প্লেনিক ইনজুরি বা স্প্লেনিক ট্রমাটিক স্প্লেনিক, এটা 1 নাম্বার। এখন তুমি চিন্তা করো যে লেফট আপার অ্যাবডোমেনে আর কি কি থাকতে পারে। ধরো কিডনি, সেটাও লেফট লোয়েনে থাকে, সেটাকেও তুমি লেফট আপার অ্যাবডোমেন বলতে। এটা লেফট রেনাল ইনজুরি, সেটাও তুমি বলতে পারো ট্রমাটিক লেফট সাইড। তো শকটাকে এক্সপ্লেইন করবা কিভাবে? এই যে স্প্লিন ইনজুরি হচ্ছে, স্প্লিন ইজ এ ভাস্কুলার অর্গান, ফলে সেখানে ব্লাড লস হয়ে শক হবে। যদি লেফট কিডনি ইনজুরি হয়, সেখানেও কি হয়, মেসিভ হিমাচুরিয়া হয়ে পেশেন্ট শকে চলে যাবে। আরেকটা হতে পারে লেফট সাইডের কোলোনিক ইনজুরি। লেফট সাইডের কোলনে যদি ইনজুরি হয়, সেক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন থাকবে। ধরো স্প্লেনিক ফ্র্যাকচার অফ দ্য কোলন বা আপার পার্ট অফ দ্য ডিসেন্ডিং কোলন ইনজুরি হলো,
পারফোরেশন হয়ে গেছে, তাহলে সেখানেও অ্যাবডোমিনাল পেইন থাকবে। শকটা কিভাবে এক্সপ্লেন করবা? যে কোলোনিক কন্টেন্টস পারফোরেশনের কারণে সারা পেরিটোনিয়ামে ছড়িয়ে গিয়ে পেরিটোনাইটিস হয়ে সেপটিক শক হয়ে সে শকে চলে যেতে পারে। তার মানে দেখো, একটা লাইন, খুব নিরীহ লাইন, a young boy admitted with left upper abdominal pain and shock following RTA, ছোট্ট, কিন্তু এটার যদি তুমি ডায়াগনোসিস চিন্তা করো, ফার্স্টেই তোমাকে বলতে হবে যে এটা লেফট ইনজুরি, তারপর তুমি বললা যে লেফট রেনাল ইনজুরি, তারপর হচ্ছে তোমার লেফট সাইডেড কোলোনিক ইনজুরি দিয়ে কেন তুমি প্রবাবল ডায়াগনোসিস গুলি বললা সেগুলির পক্ষে দু একটা পয়েন্ট লিখতে হবে, যেগুলো আমি অলরেডি ডিসকাস করেছি। যে স্প্লেনিক ইনজুরি বলছি কারণ স্প্লিন লেফট সাইডে থাকে, এটা খুব প্রোন টু ইনজুরি, এটা হাইলি ভাস্কুলার, ফলে পেশেন্ট শকে চলে যেতে পারে। ঠিক তেমনি কিডনি, এটাও লেফট সাইডে থাকে, কিডনি যদি ইনজুরি হয় তাহলে মেসিভ হিমাচুরিয়া হয়ে পেশেন্ট শকে চলে যেতে পারে। আর কোলোনিক ইনজুরি তো বললামই, কোলোনিক ইনজুরি হয়ে পারফোরেশন হয়ে কোলোনিক কন্টেন্টস পেরিটোনাইটিস করে সেপটিক শক তৈরি করতে পারে। এখন রাইট ডাউন ইউর ট্রিটমেন্ট প্ল্যান। এখানে ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে আমরা কি করব? আমরা আসলে তিন ট্রিটমেন্ট প্ল্যান আমরা এখানে স্প্লেনিক ইনজুরিটাকে আসলে মাথায় রেখে করব। হ্যাঁ, তো ট্রিটমেন্ট প্ল্যান আমরা বলবো যে ইট ডিপেন্ডস অন দা ডায়াগনোসিস। হ্যাঁ, তাহলে ডায়াগনোসিসটা আমি কনফার্ম করব, এই জিনিসটা একটু সংক্ষেপে লিখে দিতে হয় যে স্প্লেনিক ইনজুরি যদি থাকে আমরা লেফট সাইডে অ্যাবডোমিনাল ওয়ালে ব্রুইজ পেতে পারি। ঠিক আছে, লেফট সাইড চেস্টে রিব ফ্র্যাকচার থাকতে পারে, লোয়ার রিব ফ্র্যাকচার থাকতে পারে। তারপর পেশেন্টের যে পেইনটা লেফট শোল্ডারে রেডিয়েট করতে পারে, যেটাকে বলা হয় কেহার সাইন, KHR অ্যাপোস্ট্রফি। আরেকটা সাইন আছে যে আমরা এটাকে বলা হয় ব্যালেন্স সাইন। ব্যালেন্স সাইন জিনিসটা কি? ব্যালেন্স সাইন জিনিসটা হচ্ছে যে পেশেন্ট তুমি যদি একটা ডালনেস পাবা লেফট ফ্ল্যাঙ্কে, কারণ ওইখানে স্প্লিনিক ইনজুরি হয়ে ব্লাড ক্লট হয়ে গিয়েছে, কিন্তু এই ডালনেসটা শিফট হবে না। মানে পেশেন্টটাকে যদি রাইট সাইডে শোয়ায় দাও তাহলে এই ব্লাডটা সরে গিয়ে ডালনেসটা অবলিটারেট হবে না, ডালনেসটা থেকে যাবে, কারণ এই ব্লাডটা অলরেডি ক্লট হয়ে গেছে। ক্লট হয়ে যাওয়ার কারণে এই স্প্লেনিক এরিয়ায় তুমি ক্লটেড ব্লাডের জন্য যে ডালনেস পাবা সেটা পারসিস্টেন্ট থাকবে। পেশেন্টকে অপোজিটে টার্ন করলে ক্লটেড ব্লাড তো আর মুভ করে না, ফলে সে ডালনেসটা পারসিস্টেন্ট থাকবে, মানে তার শিফটিং হবে না। এই যে একটা নন শিফটিং ডালনেস ডিউ টু ক্লটেড ব্লাড ডিউ টু স্প্লেনিক ইনজুরি ইন দা লেফট ফ্লাঙ্ক, এটাকে বলা হয় ব্যালেন্স সাইন, BALLANCE অ্যাপোস্ট্রোফিস। আমরা যেভাবে ব্যালেন্স লিখি ওইটাই ব্যালেন্সের সাইন। এই দুইটা সাইন থাকে। হ্যাঁ, এটা তোমাদের এই দুটো একটু মনে রাখতে হবে। আর কি? পেশেন্টের শকের ফিচার থাকতে পারে। তুমি আর রেনাল ইনজুরিতে কি বলবা? যে আমি ক্যাথেটারাইজেশন যখন করব দেখবো যে হিমাচুরিয়া পাবো। আর কোলোনিক ইনজুরিতে আমি কি পাবো? অ্যাবডোমিনাল ওয়াল মাসেল গার্ড রিজিডিটি থাকবে, মানে ফিচার্স অফ পেরিটোনাইটিস থাকবে যদি কোলোনিক ইনজুরি হয়। এখন ইনভেস্টিগেশন কি করবা? আমরা একটা প্লেন এক্সরে অ্যাবডোমেন ইনডেক্ট পোস্টার করতে পারি। এটা করে অনেক কিছু আমরা বুঝতে পারবো। একটা কি বুঝতে পারবো আমরা? স্প্লেনিক ইনজুরি আমাদের কিছু ফাইন্ডিংস থাকে। একটা হচ্ছে, এটা অনেক সময় জিজ্ঞেস করে যে আমাদের অবলিটারেশন অফ দা স্প্লেনিক আউটলাইন হয়, অবলিটারেশন অফ দা সোয়াস শ্যাডো হয়। ঠিক আছে, আর কি? ওই যেটা বললাম তোমাদেরকে, যদি লোয়ার রিবে ফ্র্যাকচার থাকে সেটাও এভিডেন্সড হবে। ঠিক আছে। আচ্ছা, আর যদি এটা কোলোনিক ইনজুরি হতো, কোলোনিক ইনজুরি হলে কি হতো? তুমি ফ্রি গ্যাস শ্যাডো পেতা আন্ডার দা বোথ অফ ডায়াফ্রাম, এবং পেরিটোনাইটিসের যে গ্রাউন্ড গ্লাস শ্যাডো সেটা তুমি ইয়েতে পেতা। তাহলে দেখো, তুমি ইনভেস্টিগেশনের মধ্যে তুমি একটা সিম্পল নেক্সট অ্যাবডোমেন তোমাকে অনেক কিছু লিড করবে। তারপর তুমি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করো। যদি মেসিভ হিমাচুরিয়া হয় রেনাল ইনজুরির জন্য বা স্প্লেনিক রাপচারের কারণে যদি হিমোপেরিটোনিয়াম হয়, তাহলে পেশেন্টের হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাবে। এইটাগুলিকে আমরা বলা হয় একিউট ব্লাড লস এনিমিয়া। আচ্ছা, এরপরে তুমি কি করতে পারো? আল্ট্রাসোনোগ্রাম, যেটাকে আমরা বলি ফাস্ট, FAST, মানে ফোকাসড অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা। সেটা সলিড অর্গান ইনজুরি আছে কিনা সেটা সে ডিটেক্ট করবে, এবং ব্লাড কোথাও অ্যাবডোমেনের কোথাও কালেকশন আছে কিনা, ব্লাড কালেকশন আছে কিনা সে এটা ইন্ডিকেট করবে।
আর লাস্ট যেটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন সেটা হচ্ছে সিটি স্ক্যান। এটা একদম খুবই ডায়াগনস্টিক এবং এটা খুবই একিউরেট ইনভেস্টিগেশন। স্প্লেনিক ইনজুরি বা তোমার কোলনিক ইনজুরি, তোমার রেনাল ইনজুরি হলে সেটাকে একিউরেটলি ডিটেক্ট করবে। এখন ট্রিটমেন্ট কি করবা? ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ এবং রিসার্চেশন। পেশেন্টকে ফ্লুইড দাও, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং এর জন্য পাঠাও। যেহেতু এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তার মানে ইনিশিয়াল ম্যানেজমেন্টটা হবে অ্যাকর্ডিং টু তোমার যেটা এটিএলএস গাইডলাইন। তোমরা সবাই জানো এটিএলএস গাইডলাইন কি। ফার্স্ট হচ্ছে প্রাইমারি সার্ভে, ABCD, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এগুলি তোমাকে এনশিওর করতে হবে। তো তুমি সার্কুলেশন এস্টাবলিশ করার জন্য তুমি দেখার জন্য তুমি পালস দেখো, বিপি দেখো, মনিটর করো, তুমি ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং এর জন্য পাঠায় দাও। হ্যাঁ, এবং ইনিশিয়ালি তুমি দুইটা ইন্ট্রাভেনাস ক্যানুলা করো এবং একটা ক্রিস্টালয়েড সলিউশন দাও, প্রেফারেবলি হার্টম্যান সলিউশন। আর আরেকটা ক্যানুলা রেডি রাখো তোমার ব্লাড দেওয়ার জন্য। ঠিক আছে, বিফোর গেটিং ব্লাড তুমি প্লাজমা ভলিউম এক্সপান্ডার দিতে পারো আর চ্যানেল দিয়ে। এরপরে তুমি যেটা করো, এরপরে তুমি পেশেন্টকে এনপিও রাখো, এনজি সাকশন দাও, তারপর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দাও, অ্যানালজেসিক দাও, অ্যান্টি আলসার ড্রাগ দাও, আর পেশেন্টকে ক্যাথেটারাইজ করো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যাথেটারাইজেশন। কারণ এই পেশেন্ট যেহেতু শক, তোমার লেখা আছে শক, তার মানে শকের একদম একিউরেট মেজারমেন্টটা কিন্তু ইউরিনারি আউটপুট দিয়ে বোঝা যায়। আমরা জানি আমাদের একটা অ্যাডাল্ট পার্সনের ইউরিনারি আউটপুট হচ্ছে 0.5 ml to 1 ml পার কেজি পার আওয়ার। শকের পেশেন্ট যারা, তাদের তো রেনাল পারফিউশন কমে যায়, ফলে পেশেন্ট গুলির অলিগুরিয়া হয়, তার মানে তাদের রেনাল আউটপুটটা বা ইউরিনারি আউটপুটটা কমে। তাই এই পেশেন্টে তুমি ক্যাথেটারাইজেশন করবা, মনিটর দ্য শক। আচ্ছা, এই তো তুমি রিসাসিটেশন করলা। এখন এরপরে কি, বেশিরভাগ ক্ষেত্রেই তোমার যদি ইনজুরি হয়, মাইল্ড ইনজুরি হয়, হ্যাঁ, বা গ্রেড 1 গ্রেড ইনজুরি হয়, সেটা আমাদের এমনিতেই ভালো হয়ে যাবে। ইট উইল পেশেন্ট উইল রেসপন্ড টু দ্য কনজারভেটিভ ট্রিটমেন্ট। আরেকটা কথা এখানে বললো যে এই ট্রমা পেশেন্ট গুলি, স্প্লেনিক ইনজুরির পেশেন্ট বা রেনাল ইনজুরির পেশেন্ট শুড বি ম্যানেজড ইন HDU, হাই ডিপেন্ডেন্সি ইউনিট। আচ্ছা, এখন তুমি স্পেসিফিক ট্রিটমেন্ট কিছু করার আসলে নাই। বেশিরভাগ পেশেন্টই এই কনজারভেটিভ ট্রিটমেন্টে, ইনজুরির পেশেন্ট বা তোমার পেশেন্ট, স্প্লেনিক ইনজুরির পেশেন্ট ইমপ্রুভ করবে। এখন তোমার অপারেটিভ ট্রিটমেন্ট কখন যাবা? অপারেটিভ ট্রিটমেন্ট তখন যাবা যদি তুমি মেসিভ স্প্লেনিক ইনজুরি হয়, স্প্লেনিক হাইলাম ইনজুরি হয়ে ভেসেল স্প্লেনিক ভেসেলস তোমার এভালশন হয়ে গেল, অথবা মেসিভ হিমাচুরিয়া হচ্ছে কিডনি ইনজুরির কারণে, তুমি কন্ট্রোল করতে পারছো না কোনোভাবেই। আর যদি কোলনিক ইনজুরি হয়ে পারফোরেশন হয়, পারফোরেশনের সাইন থাকে, এগুলি হচ্ছে তোমাকে সার্জারি ল্যাপারোটমির ইন্ডিকেশন। এখন স্প্লেনিক ইনজুরির জন্য কি কি সার্জারি করবা? এখানে একদম স্প্লেনিক ইনজুরি হলেই যে স্প্লেনেক্টমি করে তা না। যদি দেখো যে ক্লিন কাট ইনজুরি থাকে, ওটাকে রিপেয়ার চেষ্টা করবো, যেটাকে আমরা বলি স্প্লেনোরাফি। অথবা এটার চারপাশে একটা মেশ দিয়ে দিলা, এটাকে আমরা বলি মানে র্যাপিং র্যাপিং ম্যাশ। র্যাপিং, একটা গিফটকে যেমন র্যাপ করি, তুমি স্ক্রিনটাকে র্যাপ করে দিলা একটা ম্যাশ দিয়ে। আর কি করা যায়? শুধু স্ক্রিনের যে কোনো একটা পোল অ্যাভালশন হলো, আপার পোল বা লোয়ার পোল, তাহলে তুমি পার্শিয়াল স্প্লেনেক্টমি করো, সে আপার পোল বা লোয়ার পোলটা কেটে ফেলে দাও, রিসেকশন করো। কিন্তু দেখো যে না, স্ক্রিনটা টোটালি শ্যাটার্ড, অথবা স্প্লেনিক হাইলামে একদম অ্যাভালশন হয়ে গেল, কোনোভাবেই স্প্লেনটাকে তুমি ইয়ে করতে পারবা না, সেভ করতে পারবা না, বরং এটা থাকলে ব্লিডিং হবে, সেক্ষেত্রে টোটাল স্প্লেনেক্টমি করো। আচ্ছা, ঠিক তেমনি কিডনির ইনজুরির ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য, যে আমরা যদি মাইনর ইনজুরি থাকে সেটা করে দিব। হ্যাঁ, যে আর যদি যে কোনো একটা পোলে হয়, কিডনির আপার বা লোয়ার পোলে হয়, তাহলে আমরা ওই ওই আমরা পোলটা কেটে ফেলে দিব, বাকি কিডনিটা রিজার্ভ করব, এটাকে বলি নেফ্রন স্পেয়ারিং সার্জারি। আর যদি দেখি যে একদম ইনট্রাক্টেবল ব্লিডিং, কোনোভাবেই ব্লিডিং থামানো যাচ্ছে না, বা রেনাল যে হাইলামটাও স্প্লেনিক হাইলামের মতো অ্যাভালশন হয়ে গেল, সেক্ষেত্রে আমাকে নেফ্রেক্টমি করতে হবে, প্রোভাইডেড দ্যাট আমাকে এভিডেন্স থাকতে হবে যে তার অপর কিডনিটা ফাংশনিং। তাই রেনাল ইনজুরিতে আরেকটা ইনভেস্টিগেশন তোমাকে করতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। কারণ ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করে তুমি বুঝতে পারবা যে অপর কিডনিটা ফাংশনিং কিনা, বা অপর সাইডের রেনাল ইউরিনারি ট্র্যাক্টটা ফাংশনিং কিনা। আর কোলনিক ইনজুরির জন্য তোমার ট্রিটমেন্ট হচ্ছে, ইনজুরি যদি পারফোরেশন হয়,
পারফোরেশন হলে তোমাকে রিপেয়ার করতে হবে, এবং যদি সেটা রিপেয়ারের উপযুক্ত না থাকে তাহলে রিসেকশন, তোমাকে ওই রিসেকশন অ্যানাস্টোমোসিস করতে হবে, অথবা তোমাকে এই তোমার রিপেয়ার করে তোমাকে প্রক্সিমাল একটা আইলিওস্টমি করে দিয়ে আসতে হবে, অথবা এমন হলো যেটা রিপেয়ার করা যাচ্ছে না কোনোভাবেই, ক্ষেত্রে তোমাকে আমরা বলি যে ডাবল ব্যারেল কোলোস্টমি বা হার্টম্যান প্রসিডিউর করে দিয়ে চলে আসতে হবে। পরবর্তীতে এই এই জিআই ট্র্যাক্টের কন্টিনিউটি বা এই কোলোস্টমিটা ক্লোজার করতে হবে। তাহলে এই কোশ্চেনটা দেখো, খুব সোজা কোশ্চেন না, এখানে অনেকগুলি জিনিস আছে, কারণ এটা ক্লিন কাট যে স্প্লেনিক ইনজুরি তা না, এখানে অনেক কিছু একটা কম্বিনেশন বলেছে। তাহলে দেখো 2 নম্বর কোশ্চেনটা দেখো, ইয়াং মেল অফ 30 ইয়ার্স হ্যাভিং অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, সিভিয়ার এনিমিয়া ফলোইং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, নেম 3 এক্সপেক্টেড অর্গান ইনজুরি। তাহলে দেখো এখানে 30 years having abdominal distension, tachycardia, hypotension, and severe anemia following road traffic accident. এখানে দেখো কোথাও রাইট বা লেফট এর কথা বলে নাই, কিন্তু তার মানে পেশেন্ট যে হাইপোভলিউমিক শকে আছে সেটার কথা বলেছে এবং সিভিয়ার এনিমিয়ার কথা বলেছে। তার মানে এখন হাইপোভলিউমিক শক হয় অ্যাবডোমিনাল কোন কোন অর্গান ইনজুরিতে? তিনটা, সেটা তোমাদেরকে বললাম। একটা হচ্ছে স্প্লিন, একটা হচ্ছে কিডনি, আরেকটা হচ্ছে কি, এটা কিন্তু কোলন আনা যাবে না, কারণ কোলনে কিন্তু সিভিয়ার কোলনিক ইনজুরিতে কিন্তু তোমার সিভিয়ার এনিমিয়া বা জেজুনাল ইনজুরি, বাইলিয়াল ইনজুরিতে সিভিয়ার এনিমিয়া থাকার কথা না। তার মানে আরেকটা অর্গান তো রয়ে গেল, সেটা হচ্ছে লিভার। তার মানে এখানে এই তিনটা এক্সপেক্টেড অর্গানের মধ্যে বলতে হবে হেপাটিক ইনজুরি, স্প্লেনিক ইনজুরি এন্ড যেটা রেনাল ইনজুরি। নেম দ্য ইনভেস্টিগেশনস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। এটা কিন্তু একদম ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন গুলি তোমাকে লিখতে বললো, তাহলে তুমি লেখো ফার্স্টে লিখবা যে একটা ফাস্ট ফোকাসড অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ফর ট্রমা। তাহলে সে বলে দিবে যে কোন সলিড অর্গানটা ইনজুরি হয়েছে। আর কি করতে পারো, একটা প্লেন এক্সট্রা অ্যাবডোমেন করতে পারো। তোমার স্প্লেনিক ইনজুরির যে ফাইন্ডিংস বললাম, অবলিটারেশন অফ দ্য স্প্লেনিক আউটলাইন, অবলিটারেশন অফ দ্য সোয়াস শ্যাডো, হ্যাঁ, তারপর ইলিভেশন অফ দ্য ডায়াফ্রাম, তারপর যেটা বললাম ইনডেন্টেশন অফ দ্য ফান্ডিক গ্যাস, সেটা এগুলি থাকবে। আর ইম্পর্টেন্ট এখানে সিটি স্ক্যান, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন। সিটি স্ক্যান কিন্তু তোমাকে একদম ক্লিন কাট বলে দিবে এটা হেপাটিক ইনজুরি না স্প্লেনিক ইনজুরি না রেনাল ইনজুরি। আর রেনাল ইনজুরি ইটসেলফ এর জন্য একটা তুমি চিন্তা করে করতে পারো, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। তাহলে এইগুলি হচ্ছে ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। আরো কিছু ইনভেস্টিগেশন করা যায়, যেমন রেনাল ইনজুরিতে তুমি যদি একটা ইউরিন আরই করো, প্রচুর আরবিসি পাবা, ঠিক আছে। একইভাবে যেটা বললাম যে সিবিসি যদি করো, তাহলে তুমি রেনাল ইনজুরি হোক আর হেপাটিক ইনজুরি হোক আর স্প্লেনিক ইনজুরি হোক, তুমি সিভিয়ার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কম পাবো, যেটা এখানে বলাও আছে যে সিভিয়ার এনিমিয়া। ম্যানেজ দ্য পেশেন্ট, এটা অলরেডি আমি বলেছি যে এই পেশেন্ট যেগুলি ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসবে সেগুলির ম্যানেজমেন্টের প্রথমেই ওই বেদ বাক্যের মতো ওই কথাটা লিখে দিবা, অ্যাজ দিস ইজ দ্য পলি ট্রমা বা পেশেন্ট উইথ ট্রমা, we will follow the ATLS guideline. At first, we will do the primary survey by ABCD, following by secondary survey. আর ইমিডিয়েট ম্যানেজমেন্ট যেগুলি বললাম যে ওয়াইড দুইটা চ্যানেল ওপেন করবা, ক্রিস্টালাইট সলিউশন দিবা, ইমিডিয়েটলি ব্লাড গ্রুপ ম্যাচিং এর জন্য পাঠাবা। ব্লাড আসার আগে ব্লাড ভলিউম এক্সপান্ডার যেগুলি, যেমন ডেক্সট্রন 70, হ্যাঁ, হেক্সাইথাইল স্টার্চ যেগুলি বাজারে হিমাক্সিল এইসব নামে পাওয়া যায়, প্লাজমা সল নামে পাওয়া যায়, এগুলি দিবা। তো ব্লাড আসলে ব্লাড দিবা, ক্যাথেটারাইজেশন করবা, ফ্লুইড দিবা, প্রেফারেবলি রিঙ্গার্স ল্যাকটেট অর হার্টম্যান সলিউশন। তারপর থেকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিবা, অ্যানালিসিক দিবা, এই কথাগুলি বলবা। হাউ উইল ইউ ইমিডিয়েটলি ম্যানেজ। এরপর ইমিডিয়েট ম্যানেজমেন্ট কিন্তু এটাই, আর স্পেসিফিক ম্যানেজমেন্ট তো বলছি আমি এর আগের কোশ্চেন। তাহলে দেখো এরপরের কোশ্চেন, ইয়াং বয় ওয়াজ কমিটেড is presented with left upper abdominal pain and shock following RT, এটা আলাপ হচ্ছে, এটা নিয়ে বললাম না। এরপরের কোশ্চেন দেখো, patient reported 24 hours after receiving a trauma in the left lower chest with abdominal distension, pallor and low blood pressure. What is the most likely diagnosis? এই শব্দটা যদি থাকে, what is the most likely diagnosis, একটাই ডায়াগনোসিস লিখবে। তাহলে লেফট লোয়ার চেস্ট, এটা তোমাদেরকে আমি বারবার বলতেছি, লেফট লোয়ার চেস্ট যদি থাকে তার মানে এখানে স্প্লিন আসবে। আর যদি রাইট লোয়ার চেস্ট থাকে তাহলে সেখানে লিভার ইনজুরি আসবে। তাহলে এখানে মোস্ট, আর দেখো ইনজুরি হয়েছে চেস্টে কিন্তু ডিস্টেনশন হচ্ছে অ্যাবডোমিনাল, তার মানে এখানে মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ স্প্লেনিক ইনজুরি।
যদি কোনো ভাইভাতে, এটা তো রিটেন কোশ্চেন, যদি বলো যে আর কি ইনজুরি হতে পারে, হ্যাঁ এখানে হিমোথোরাক্স হতে পারে, ইন্টারকোস্টাল ভেসেল ইনজুরি হতে পারে, কিন্তু তোমাকে রিটেনে বলতে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। তার মানে এখানে তোমাকে বলতে হবে ইট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস স্প্লেনিক ইনজুরি উইথ অর উইদাউট লেফট সাইডের হিমোথোরাক্স। লেফট সাইডের হিমোথোরাক্সও থাকতে পারে, কারণ যেহেতু লেফট লোয়ার চেস্ট আছে, ঠিক আছে। তা কিন্তু প্রথমে তোমাকে স্প্লেনিক ইনজুরিটা বলে নিতে হবে। হাউ ডু ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট অলরেডি বলা হয়ে গেছে যে তোমরা কি কি করবা, একটা সিবিসি করবা, প্লেন এক্সট্রা অ্যাবডোমেন করবা, ফাস্ট করবা, সিটি স্ক্যান করবা, ঠিক আছে। আর হাউ উইল ইউ ট্রিট দ্য কেস, এটাও আমরা বলেছি যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেওয়া যায় স্প্লেনিক ইনজুরি, 80% পেশেন্ট তাতে রেসপন্স করে। আর কাদের ক্ষেত্রে তুমি স্প্লেনোগ্রাফি করবা, কার ক্ষেত্রে স্প্লেনেক্টমি করবা, এগুলি বলবা। এটা তো অলরেডি ডিসকাশন করা হলো। A young man reported with দেখো features of shock, pallor, abdominal distension for a severe trauma on the lower chest, একই জিনিস, একই প্রশ্ন। হ্যাঁ, রাইট দ্য সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট। এখানে একটু বলতে চাই যে তোমরা এখানে লাস্ট অংশটা সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে তো স্প্লেনিক ইনজুরির সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা তো বললাই, যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, তারপর হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট। অপারেটিভ ট্রিটমেন্ট তুমি বললা স্প্লেনোগ্রাফি বা পার্শিয়াল স্প্লেনেক্টমি বা টোটাল স্প্লেনেক্টমি। কিন্তু চেস্ট কন্ডিশনটা নিয়ে তো আমরা কিছু বললাম না। এখানে যে লেফট লোয়ার চেস্টে ইনজুরি হলো, সেখানেও তো হিমোথোরাক্স থাকতে পারে। তার মানে সেক্ষেত্রে এটা এক লাইনে উল্লেখ করে দিবে, এতে অনেক স্যাররা খুশি হবে। যদি লেফট সাইডে হিমোথোরাক্স এর এভিডেন্স থাকে, তাহলে আমরা কি করব, আমরা ইন্টারকোস্টাল চেস্ট টিউব ইনসারশন করব উইথ আন্ডার ওয়াটার ড্রেনেজ। তাই এখানে ইনভেস্টিগেশনে যদি তোমার এই ট্রমাটা লেফট লোয়ার চেস্ট থাকে, তাহলে অবশ্যই একটা চেস্ট এক্সরে ইনভেস্টিগেশনের মধ্যে বলবা, প্লেন এক্সরে অ্যাবডোমেনের সাথে। চেস্ট এক্সরেতে তুমি কি পাবা, হিমোথোরাক্স থাকলে একটা তুমি অপাসিটি পাবা, হ্যাঁ, এবং কার্ডিওফ্রেনিক কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেটেড হয়ে যাবে ওই সাইডে। এরপরের কোশ্চেনটা দেখো, ইন 80 ইয়ার্স ওল্ড, এটা একটু অন্য, এটার ইনজুরি না, এটা একটা ওপেন কোশ্চেন। এটা যদি দেখো, 18 ইয়ার্স ওল্ড বয় প্রেজেন্ট উইথ এ লেফট আপার ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম্প, মানে লেফট সাইডে একটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম্প, আপার লেফট আপার। লেফট আপার বলতে আমরা বুঝবো লেফট হাইপোথিয়াক রিজিয়ন, আর আমি কি বুঝবো, হচ্ছে লেফট লোয়েন। হাউ হিস্ট্রি উইল হেল্প ইউ রিচ এ ডায়াগনোসিস। এখন মনে মনে চিন্তা করো, একটা 18 বছর বয়স্ক ছেলের লেফট সাইডে আপার অ্যাবডোমিনাল ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম্প কি কি কারণে হতে পারে? একটা হতে পারে তার স্প্লেনোমেগালি হতে পারে। তাহলে 18 বছর বয়সী ছেলের স্প্লেনোমেগালি কেন হবে? এক হতে পারে তার কনজেনিটাল বা হেরিডিটারি হিমোলাইটিক এনিমিয়া থাকতে পারে, ইন দ্য ফর্ম অফ হেরিডিটারি স্পেরোসাইটোসিস, ইন দ্য ফর্ম অফ থ্যালাসেমিয়া মেজর। হ্যাঁ, দুই, এই পেশেন্টের আইটিপি থাকতে পারে, মানে তার কিছু হিমাটোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে তার স্প্লেনোমেগালি হতে পারে। দুই, তার এই পেশেন্টের কি হতে পারে, তার যে স্প্লেনোমেগালির আর কি হতে পারে, ক্রনিক কালাজ্বর বা তার ক্রনিক ম্যালেরিয়া থাকবে, সে কারণে তার স্প্লেনিক। আচ্ছা, আর কি কারণে হতে পারে? তার ধরো লেফট সাইডে তার একটা স্প্লেনোমেগালি হলো ডিউ টু লিম্ফোমা, 18 বছর বয়সে লিম্ফোমা হতেই পারে। আচ্ছা, আর কি? এগুলি তো আমরা স্প্লিন কজ। আর কি কজ হতে পারে? কিডনি কজ। কিডনি কজ কি? 18 বছর বয়সী ছেলের একটা কিডনিতে সিস্ট হতে পারে, রেনাল সিস্ট, অথবা রেনাল টিউমার হতে পারে, নেফ্রোব্লাস্টোমা হতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হাউ হিস্ট্রি উইল হেল্প ইউ টু রিচ এ ডায়াগনোসিস। এই হিস্ট্রি, তার মানে তুমি এখানে এই কোশ্চেনটা একটু ট্রিকি আছে। তাহলে এখানে ফার্স্টেই তুমি তোমার সম্ভাব্য ডায়াগনোসিস যেগুলি বললাম ওগুলি লিখে ফেলবা, লিখে তারপর হিস্ট্রিটা লিখবা। যে স্প্লেনোমেগালি হলে হিস্ট্রি অফ হিমোলাইটিক এনিমিয়া বা ফিচার্স অফ হিমোলাইটিক এনিমিয়া পেশেন্টের থাকতে পারে, তার রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি থাকতে পারে, তার ফ্যামিলি পজিটিভ থাকতে পারে। ম্যালেরিয়া বা কালাজ্বর হলে সে এন্ডেমিক এরিয়া থেকে তার অ্যাড্রেসটা থাকতে পারে, মানে সে রিসাইডস, হি অর শি রিসাইডস ইন দ্য এন্ডেমিক এরিয়া, তার ফিভারের হিস্ট্রি থাকবে। আর যদি রেনাল লাম্প হয় তাহলে তার হিস্ট্রি অফ হিমাচুরিয়া থাকবে, এগুলো কথা। এরপরে কোশ্চেনটা তোমরা সবাই জানো, এটা থার্ড ইয়ারের একটা জনপ্রিয় কোশ্চেন। রাইট ডাউন 4 ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন স্প্লেনোমেগালি এন্ড লেফট রেনাল মাস। এটা তোমরা সবাই জানো যে একটা স্প্লেনোমেগালি এবং লেফট রেনাল মাসের মধ্যে পার্থক্য কি। স্প্লিনে কি থাকবে? নচ থাকবে। লেফট রেনাল মাসে কোনো নচ থাকবে না। স্প্লেনোমেগালিতে স্প্লিনটা যে এনলার্জ, এটা ডিরেকশন হবে টুয়ার্ডস দ্য রাইট ইলিয়াক ফসা অ্যালং ইটস লং এক্সিস।
আর লেফট রেনাল মাস এনলার্জড হবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, মানে পুরো সোজাসুজি টুয়ার্ডস দ্য লেফট ইলিয়াক ফসা। স্প্লেনিক মাসে যদি পারকাশন করো তাহলে এরিয়া অফ স্প্লেনিক ডালনেস পাবা, কিন্তু যদি লেফট রেনাল মাস পারকাশন করো তাহলে তুমি টিম্পানিক সাউন্ড পাবা, কারণ কিডনির আপার পোলের উপরে লুপস অফ ইন্টেস্টাইন থাকে। আর ইনসাইনুয়েশন টেস্ট, মানে তুমি যদি রিব কেজ এবং রিব কেজের ভিতরে আঙ্গুল ঢুকাই দিতে যাও, স্প্লেনোমেগালি হলে ইনসাইনুয়েশন ইজ নট পসিবল, আর লেফট রেনাল মাস হলে ইনসাইনুয়েশন ইজ পসিবল। আর কি, স্প্লেনোমেগালির স্প্লিনটা ব্যালোটেবল না, কিন্তু লেফট রেনাল মাসের যে মাসটা দ্যাট ইজ ব্যালোটেবল। বলছে চারটা, আসলে 5-6টা পার্থক্য ইজিলি বলা যায়। আমি যদি আবার রিপিট করি তাহলে কি, স্প্লেনোমেগালিতে স্প্লিনে নচ থাকবে, এই মাসটা একটা নচ থাকবে, কিন্তু রেনাল মাসে কোনো নচ থাকবে না। স্প্লিন এনলার্জড হবে টুয়ার্ডস দ্য লেফট রাইট ইলিয়াক ফসা along its long axis, আর কিডনি যে লেফট রেনাল মাস এটা এনলার্জ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস টুয়ার্ড লেফট ইলিয়াক ফসা। স্প্লিনোমেগালি হলে স্প্লিনে ইনসাইনুয়েশন পসিবল হবে না, কিন্তু লেফট রেনাল মাস হলে ইনসাইনুয়েশন পসিবল হবে। তারপর যেটা বললাম যে পারকাশন যদি করো তাহলে তুমি লেফট রেনাল মাসে টিম্পানিক সাউন্ড পাবা, কারণ কিডনির আপার পোলের উপরে লুপস অফ ইন্টেস্টাইন আসে, কিন্তু স্প্লিন পারকাশন করলে এটা ডাল পাবা, এখানে কোনো ইন্টেস্টাইন থাকবে না। আর যেটা বললাম যে স্প্লিন ব্যালোটেবল হবে না, কিন্তু কিডনি ব্যালোটেবল হবে। What specific pre-operative preparations will you take for splenectomy? এটা তোমরা সবাই জানো যে স্প্লিন হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান, তাই তুমি যদি ইলেকটিভ স্প্লেনেক্টমি করো এই কন্ডিশন গুলির জন্য, এই হিমাটোলজিক্যাল, তাহলে তুমি পেশেন্টকে আগেই তোমাকে ভ্যাকসিনেশন নিতে হবে। কোন কেন হয়, কারণ স্প্লিন ফেলে দিলে এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া গুলির দিয়ে ইনফেকশন বেশি হয়। এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কি কি আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা সংক্ষেপে নিউমোকক্কাস, তারপর হচ্ছে তোমার নেইসেরিয়া মেনিনজিটাইটিস বা মেনিনগোকক্কাস, আর হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। এই কয়টার এগেনস্টে তোমাকে ভ্যাকসিনেশন নিতে হবে 3 to 4 উইকস আগেই, বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা নিউমোকক্কাসের। আর অপারেশনের পরে 5 বছর পরে বুস্টার ডোজ নিতে হবে, ঠিক আছে। আর যদি ইমার্জেন্সি, এটা হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশন, তাহলে এই প্রি অপারেটিভ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্প্লেনেক্টমি। আর কি স্প্লেনেক্টমি প্রিপারেশন আর কি, আর হচ্ছে প্রিপারেশন পেশেন্টের আমরা দেখবো যদি এনিমিয়া থাকে এনিমিয়া কারেকশন করে নিতে হবে, প্লাটিলেট কাউন্ট ঠিক আছে কিনা দেখে নিতে হবে। হ্যাঁ, এগুলি যদি প্লাটিলেট কাউন্ট ঠিক না থাকে প্লাটিলেট ট্রান্সফার করতে হবে, এই জিনিসগুলি। কিন্তু এখানে প্রি অপারেটিভ প্রিপারেশন বলতে বেসিক্যালি ভ্যাকসিনেশনের কথাটাই বোঝানো হচ্ছে। এখন দেখো, a 25 years old man has undergone emergency splenectomy for rupture spleen. Write down the hematological changes he may develop. এটা হচ্ছে যে খুব সহজ। হিমাটোলজিক্যাল চেঞ্জ আমরা জানি যে আমাদের স্প্লিনেই মেজর যে সেলগুলি এগুলি ড্যামেজ হয়। কি কি সেল ড্যামেজ হয়, ডাব্লিউবিসি ড্যামেজ, আরবিসি ড্যামেজ হয় এবং প্ল্যাটিলেট, মানে এগুলির স্প্লিন না থাকলে, মানে আমাদের যে আমরা বলি যে আরবিসি লাইফ সাইকেল 120 দিন, তো এই লাইফ সাইকেলটা শেষ হয়ে গিয়ে কোথায়, স্প্লিনে গিয়ে শেষ হয়। পুরান আরবিসি গুলি এখানে ভেঙে পড়ে, স্প্লিনে যে ম্যাক্রোফেজ থাকে এরা নষ্ট করে দেয়। তো তোমার যে আমরা যদি স্প্লেনেক্টমি করি তাহলে কি হবে, আরবিসি গুলি আর নষ্ট হবে না, তাহলে আরবিসি লাইফ স্প্যান বেড়ে যাবে, তার মানে আরবিসির কাউন্ট বাড়বে। ঠিক তেমনি ডাব্লিউবিসির কাউন্ট বাড়বে, তাহলে ডাব্লিউবিসির কাউন্ট বাড়াকে বলা হয় লিউকোসাইটোসিস। আরবিসির কাউন্ট বাড়লে কি হবে, পেশেন্টের পলিসাইথেমিয়া হবে। আর কি হবে তোমার, আর হচ্ছে তোমার এই প্লাটিলেট কাউন্ট যদি বাড়ে সেটাকে আমরা বলি থ্রম্বোসাইটোসিস, মানে পেশেন্টের তখন থ্রম্বোসিস হওয়ার চান্স থাকবে। আরো কিছু হিমাটোলজিক্যাল চেঞ্জ হবে, যে আরবিসি যে অ্যাবনর্মাল আরবিসি সেগুলির তুমি যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম নাও তাহলে সেই অ্যাবনর্মাল আরবিসির মরফোলজি গুলি দেখতে পারবা, যেমন টার্গেট সেল, হাওয়েল জলি বডি, হ্যাঁ, হেইঞ্জ বডি, এগুলি ইনক্লুশনস যেগুলি আরবিসি ইনক্লুশনস এগুলির সংখ্যাও বাড়বে। তাহলে এইগুলি হচ্ছে hematological change with explanation. What are the vaccinations the patient will need and why? দেখো এখানে একটা কথা আছে, পেশেন্ট গনস ইমার্জেন্সি স্প্লেনেক্টমি, মানে যেহেতু স্প্লেনিক রাপচার নিয়ে আসছে তার তখনই স্প্লেনেক্টমি
দিতে হচ্ছে, তার মানে তুমি এখানে কিন্তু প্রি অপারেটিভ ভ্যাকসিনেশনের কোনো সুযোগ নাই। কারণ প্রি অপারেটিভ ভ্যাকসিনেশন 3 থেকে 4 সপ্তাহ বা ইভেন 5 সপ্তাহ আগে করা লাগে। তাহলে এই ক্ষেত্রে পোস্ট অপারেটিভলি কি করবো, ওই একই ভ্যাকসিনেশন দিবা যে 3টা বললাম, এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার এগেনস্টে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বি, নেইসেরিয়া মেনিনগোকক্কাস আর হচ্ছে নিউমোকক্কাস। হ্যাঁ, ওইটা আগের মতোই দিয়ে নিবা এবং পরে 5 বছর পরে বুস্টার ডোজ দিব। আর আমরা তাদেরকে যেহেতু আমরা আগে দিতে পারি এই ভ্যাকসিন, আমরা একটা লং কোর্স পেনিসিলিন দিতে পারি তাদেরকে, ফিনক্সিমিথাইল পেনিসিলিন 500 মিলিগ্রাম বিডি বা টিডিএস ফর 5 ইয়ার্স এরকম দিয়ে রাখতে পারি। আচ্ছা, রাইট ডাউন দ্য আদার ইন্ডিকেশনস অফ দিস অপারেশন। মানে স্প্লেনেক্টমির এই রাপচার স্প্লিন ছাড়া আর কি কি? হ্যাঁ, অ্যাবসলিউট আর ইলেকটিভ কন্ডিশনে আমরা করতে পারি, যেমন ধরো হেরিডিটারি, 1 নম্বর বলতে হবে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। তোমরা অনেক কারণ বলো, হিমোলাইটিক এনিমিয়া এই সেই, কিন্তু মনে রাখবা রাপচার স্প্লিনের পরে, রাপচার স্প্লিন তো একটা ইমার্জেন্সি স্প্লেনেক্টমি, কিন্তু একদম ইলেকটিভ স্প্লেনেক্টমির 1 নম্বর মানে একদম খুব ভালো ইন্ডিকেশন বা 1 নম্বর ইন্ডিকেশন হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। সেকেন্ড ইন্ডিকেশন হচ্ছে আইটিপি নট রেসপন্ডিং টু মেডিকেল ট্রিটমেন্ট, বা আইটিপি বা রিলাপসিং আইটিপি, মানে আইটিপি ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, সেটা বারবার রিলাপস করছে অথবা সেটা রেসপন্ড করছে না। এরপর ধরো অ্যাবসেস এর ক্ষেত্রে তুমি করতে পারো। হ্যাঁ, তারপর তুমি থ্যালাসেমিয়া মেজর উইথ মেসিভ স্প্লেনোমেগালি, সেক্ষেত্রে তুমি করতে পারো। এরপর তুমি লিম্ফোমার স্টেজিং হিসেবে স্প্লেনেক্টমি করতে পারো, বা টোটাল রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমির একটা অংশ হিসেবে তুমি স্প্লেনেক্টমি করতে পারো। এরকম আরো অনেক কারণ আছে। ঠিক আছে, তো এইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট কজ ফর ডুইং স্প্লেনেক্টমি, ইন্ডিকেশনস ফর স্প্লেনেক্টমি। যেটা হয়ে গেছে। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস অফ দ্য স্প্লেনেক্টমি, এটা তোমরা জানো, এটা অলরেডি বললাম যে আরবিসিজি চেঞ্জ গুলি, তারপর অপসি হয়, অপরচুনিস্টিক পোস্ট স্প্লেনেক্টমি ইনফেকশন কেন হয় সেটা বললাম, তারপরে একিউট গ্যাস্ট্রিক ডায়ালিটেশন হয়, হিমাটেমিসিস হতে পারে। ঠিক আছে, এরকম কয়েকটা কজ আছে, এগুলি বইয়ে, সব বইয়ে খুব ক্লিন কাট লিখে দেওয়া আছে, যেহেতু নিয়ে আমি আর ডিসকাশন। আচ্ছা, এখানে একটা কোলিডোকাল সিস্ট নিয়ে একটা কথা আছে, যে একটা 5 years old boy presented with upper abdominal pain, jaundice, generalized itching and palpable non-tender lump in the upper abdomen. দেখো কি দেওয়া আছে, অ্যাবডোমিনাল পেইন, জন্ডিস, জেনারেলাইজড টিচিং, তার মানে এটা একটা অবস্ট্রাকটিভ জন্ডিস। আর কি বলা হচ্ছে, পালপেবল নন টেন্ডার লাম্প ইন রাইট আপার অ্যাবডোমেন। আর বয়সটা দেখো 5 বছর। এরকম একটা ছোট বয়সী বাচ্চা, 5 বছর, 7 বছর, 8 বছর বা 10 বছর পর্যন্ত, তার অবস্ট্রাকটিভ জন্ডিস সাথে একটা লাভ, এটা হচ্ছে কোলিডোকাল। কোলিডোকাল সিস্ট মানে সিস্ট ইন দা মানে বিলিয়ারি চ্যানেল, সেটা এক্সট্রা হ্যাপাটিক হোক, ইন্ট্রা হ্যাপাটিক হোক। মানে ধরো তোমার সিবিডি তে একটা সিস্ট হলো, বা সিস্টিক ডায়ালিটেশন অফ দা সিবিডি, বা ডায়ালিটেশন অফ দা কমন হ্যাপাটিক ডাক্ট, বা রাইট হ্যাপাটিক ডাক্ট বা লেফট হ্যাপাটিক ডাক্ট, এই যে ইন্ট্রা হ্যাপাটিক ডাক্ট, এই যে বিলিয়ারি চ্যানেলে যদি অ্যাবনর্মাল ডায়ালিটেশন হয়ে সিস্ট হয়, সেটাকে কোলিডোকাল সিস্ট বলে। এই কোলিডোকাল সিস্টের প্রেজেন্টেশনই হলো অ্যাবডোমিনাল রিকারেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিস এবং একটা পালপেবল একটা লাম্প পাওয়া, যেটা নন টেন্ডার। আর বয়সটা পেশেন্টের। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ক্লিন কাট ডায়াগনোসিস, কোলিডোকাল সিস্ট। হাউ উইল ইউ ইনভেস্টিগেট হিম? ইনভেস্টিগেশন ইজ ভেরি ইজি। তুমি একটা আল্ট্রাসোনোগ্রাম করো, তাহলে একটা সিস্টিক সিবিডি ডায়ালিটেশন বলবে। আর জিনিস, তুমি একটা এমআরসিপি করো, এমআরসিপি ম্যাগনেটিক রেজোনেন্ট কলাঞ্জিও, তাহলে তুমি একদম স্পষ্ট বুঝতে পারবা ইয়ে কি। আর তো কিছু বেস লাইন করতেই পড়তে পারো, সিরাম বিলিরুবিন বাড়বে, অ্যালকালাইন ফসফেট বাড়বে, প্রথ্রম্বিন টাইম বাড়বে, আয়নার বাড়বে, এগুলো তুমি বায়োকেমিক্যাল টেস্ট করতে পারো। কিন্তু একদম ইনভেস্টিগেশনের মধ্যে 1 নম্বর যেটা বললাম, একটা আল্ট্রাসোনোগ্রাম, আর 2 নম্বর হচ্ছে সিটি স্ক্যান। আমরা কি বলতেছি, এমআরসি। হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি? দিস ইজ ভেরি ইজি। কারণ এই পেশেন্টের কি আছে, অবস্ট্রাকটিভ জন্ডিস আছে। তার মানে আসলে এই কোশ্চেনটা একটু ঘুরায় করলো, যে হাউ উইল ইউ প্রিপেয়ার দিস পেশেন্ট উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস ফর সার্জারি। এটা আমরা আগের ক্লাসে আলাপ করেছি, ও ডিটেইল আলাপ হয়ে গিয়েছে, যে একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টকে সার্জারির আগে কিভাবে প্রিপেয়ার করতে হবে। তাকে ওয়েল হাইড্রেটেড করতে হবে, তার গ্লাইকোজেন স্টোরেজ বাড়ানোর জন্য 5% দিয়ে দিতে হবে, তাকে ব্রড স্পেকট্রাম সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন দিতে হবে, তারপর তার প্রথম টাইম চেক করতে হবে, যদি প্রথম টাইম বেশি থাকে ইনজেক্টেবল কোনাকিও ভিটামিন কে দিতে হবে,
তার হেপাটোরেনাল সিনড্রোম প্রিভেনশনের জন্য তাকে ওয়েল হাইড্রেটেড করতে হবে, তাও না হয় তাকে অসমোটিক ডায়াবেটিস দিতে হবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো আমার মনে হয় যে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেমের অনেক ডিজিজ নিয়ে একটাই মনে হয় আরেকটা আছে, প্যানক্রিয়াটিক সুডোসিস্ট। এটাও জাস্ট একটু বলে শেষ করে দিই, খুব ইজি একটা জিনিস। 30-year-old truck driver presented with a painless upper abdominal mass for 1 month. He had history of severe acute abdominal pain 2 months back, which has treated conservatively in a hospital. প্যানক্রিয়াটিক সুডোসিস্টের সিনারিওটি হচ্ছে এরকম যে একটা পেশেন্টের একিউট প্যানক্রিয়াটাইটিস এর হিস্ট্রি থাকবে, তার 1 মাস বা 2 মাস পরে পেশেন্ট একটা লাম্প নিয়ে হাজির হবে। তাহলে এটা ডায়াগনোসিস আর যাই মানে history of an acute pancreatitis followed by a lump. This is a pancreatic pseudocyst until proved otherwise. কেন pseudocyst বলছি? আমরা জানি সিস্টের লাইনিং থাকে এন্ডোথেলিয়াম বা এপিথেলিয়াম, কিন্তু প্যানক্রিয়াটিক সুডোসিস্টের লাইনিং এ এপিথেলিয়াম বা এন্ডোথেলিয়াল সেল থাকবে না, এখানে গ্রানুলেশন টিস্যু বা ফাইব্রাস টিস্যু থাকবে। তাই এটার আমার এটাকে বলা হচ্ছে সুডোসিস্ট। হাউ উইল ইউ ইভালুয়েট দ্য পেশেন্ট? ক্লিনিক্যাল ইভালুয়েশন, যে তার একটা হিস্ট্রি অফ আপার অ্যাবডোমিনাল পেইন থাকবে, তার হসপিটালে এডমিশন থাকবে, হিস্ট্রি থাকবে, তার কনজারভেটিভ ট্রিটমেন্ট নেওয়ার হিস্ট্রি থাকবে। এই জিনিসগুলি বলতে হবে যে তার হিস্ট্রিতে একটা একিউট প্যানক্রিয়াটাইটিস এর যে ব্যথা, সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন হুইচ ইজ রিলিভড বাই লিডিং ফরওয়ার্ড, সেটা থাকবে, এবং পেশেন্টের হসপিটাল এডমিশনের হিস্ট্রি থাকবে। এই আগের যে ঘটনা সেই হিস্ট্রিটা থাকবে। আর এক্সামিনেশন করে তুমি এখন কি পাবো? একটা লাম্প পাবো। আর ইনভেস্টিগেশন কি পারবা? ইনভেস্টিগেশন তুমি আসলে এখানে একটা আলট্রাসোনোগ্রাম, ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন দুইটা, একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম আর একটা হচ্ছে সিটি স্ক্যান, হুইচ ইজ মোর কনফার্মেটরি। অবশ্যই সিটি স্ক্যান ইজ মোর কনফার্মেটরি। আর হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম সে একদম দেখাই দিবে যে এই যে সিস্টের লোকেশন, এক্সটেনশন সব দিবে সিটি স্ক্যান হবে হেপাটোবিলিয়ারি। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ দিস কন্ডিশন ইজ নট ট্রিটেড অ্যাপ্রোপ্রিয়েটলি? এটা যদি ট্রিটমেন্ট না করো, ইট মে গেট ইনফেক্টেড হয়ে এটা রাপচার করতে পারে, পেরিটোনাইটিস করতে পারে, পেশেন্টের সেপ্টিসেমিয়া বা শকে চলে যেতে পারে। তাহলে দেখো এই ডায়াগনোস 2 নাম্বার কোশ্চেনটাও দেখো, ডায়াগনোস কেস অফ acute pancreatitis develop epigastric lump, clinical diagnosis pancreatic cirrhosis, name 2 important investigation আমি বললাম আলট্রাসোনোগ্রাম আর সিটি স্ক্যান। what right indication of surgical intervention? সার্জিক্যাল ইন্টারভেনশন অনেক সময় প্যানক্রিয়াটিক সিরোসিস স্পন্টেনিয়াসলি রিজলভ হয়, কিন্তু দেখি 6 সপ্তাহ পরেও এর সাইজ ইনক্রিজ হচ্ছে বা এর সাইজ মোর দেন 6 সেন্টিমিটার হচ্ছে বা প্রতি মাসের সাইজ 1 সেন্টিমিটার করে বাড়ছে, তাহলে আমরা সার্জারি করব। বা ফিচার্স অফ কমপ্লিকেশন ডেভেলপ করছে, এটা পেইনফুল হচ্ছে, তাহলে আমি সিচুয়েশন করব। এটাও এই দেখো একই, a known case of pancreatitis develop epigastric swelling, what is the most diagnosis? A diagnosed case of pancreatitis epigastric, what complications, how, আর আমাদের আসলে কিছু একই জিনিসই ঘুরায় পেঁচায় বারবার আসলো। তার মানে প্যানক্রিয়াটিক সিরোসিস থেকেও অনেক কোশ্চেন হয়। তো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আমার মনে হয় যে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেমের যে ইম্পর্টেন্ট যে টপিকস গুলি, যে ক্লিনিক্যাল সিনারিও বেসড কোশ্চেন, সেগুলি সবগুলি নিয়ে আমাদের ডিসকাশন হলো। তো তোমাদের এখন অনেক রাত হয়ে প্রায় রাত 12টার কাছাকাছি বাজে, আমি জানি শীতের রাত, আর তার অত ধৈর্য নাই। তো সবাইকে অনেক ধন্যবাদ। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন কোনো টপিকস, আমাদের দুটো বড় সিস্টেম শেষ হয়ে গিয়েছে, আমি মনে করি এটা একটা বড় দিক, যে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম, আপার জিআইটি এবং লোয়ার জিআইটি, মানে আমাদের পুরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম উইথ হেপাটোবিলিয়ারি সিস্টেম শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে বা তারপরের উইক থেকে নতুন কোনো আরো ইম্পর্টেন্ট সিস্টেমের ক্লিনিক্যাল সিনারিও বেসড রিটেন কোশ্চেন নিয়ে আলাপ করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। নেক্সট সপ্তাহে ইনশাআল্লাহ অন্য কোনো সিস্টেম নিয়ে সবার সাথে আবার কথা হবে। স্যার আমাদের ক্লাস নেবেন, সুন্দর সুন্দর করে ইনফরমেশন দিবেন সহজ ভাষায়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার।